ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে শেষের দিকে বঙ্কিম রায় আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, যার যে প্রতিভা আছে তার তা ফুরনের ব্যবস্থা তো করতেই হবে। একজন বৈশ্যের যদি বৈশ্যবুদ্ধি থেকে ক্ষত্রিয়োচিত গুণপনা বেশি থাকে তাহলে তার ক্ষত্রিয়োচিত কাজ করার দোষ কি? শেষে ঠাকুর, ক্ষত্রিয়োচিত কাজ করার, দেশের সেবা করার তার কোনো দোষ নেই, কিন্তু সেইটে সে জীবিকা হিসাবে গ্রহণ করতে পারবে না, তাহলে তাকে শাস্ত্র অনুযায়ী অন্যের বৃত্তি অপহরণ রূপ পাপে লিপ্ত হতে হবে। এরকম নজির দেখিয়ে অনেকেই স্বকর্মভ্রষ্ট হয়ে অন্যের ক্ষেত্রে অনাধিকার প্রবেশ করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সমাজ শৃঙ্খলার জন্য কতগুলি অনুশাসন মেনে চলাই লাগে। আমরা যদি এর থেকে মুক্তি চাই তবে বেকার সমস্যা, অবাধ ও অন্তহীন প্রতিযোগিতা, নিরাপত্তা বোধের অভাব ইত্যাদি সমস্যার আবদ্ধ হতে রাজি থাকতে হবে আমাদেরকে। কি যেন একটা কথা আছে, উপায়ং বঙ্কিমদা, উপায়ং অপয়াঞ্চ চিন্তয়ত। শেষে ঠাকুর, আশু মুক্তি পেতে গিয়ে কোন বন্ধনে বাধা পড়ে সেটা ভেবে দেখতে হবে। ঋষিরা ভেবেচিন্তেই পদ বেঁধে দিয়ে গেছেন। তাদের মূল কাঠামো ঠিক রেখে যুগোপযোগী বিন্যাস ও নিয়ন্ত্রণ করে নিতে হবে। আমার মনে হয় মানুষের ভিতরে যত রকমের সম্ভবতা থাকুক না কেন, তা থাকে তার পিতৃপুরুষের ধারাটাকে আশ্রয় করে। তাই নিজে বর্ণচিত কর্ম বাদ দিলে অন্য কর্মে যে মানুষ খুব চস্ত হতে পারে তা আমার মনে হয় না। তুমি তো একসময় মনে করতে ইট, কাঠ, চুন, সুরকি, বালি, লোহা, কঙ্কর এগুলি তোমাকে পোষায় ভালো, কিন্তু শিক্ষকতা বা ঋত্বিকতার কাজে তুমি তো কম যাও না। তোমার ওই বামনাই কাজের উপর দাঁড়িয়ে তুমি সবই তো রাখতে পারো, তার সঙ্গে ওটাকে যদি শুকিয়ে মারো তোমার অন্যগুলিও পুষ্ট হয়ে উঠবে না, অকালে ঝরে যাবে। মানুষের জীবনে রস যোগায় যে জৈব সংস্কারগত কর্ম, সেই রসের যোগান না পেলে মানুষ চলবে কিভাবে? শুধু টাকা পয়সা বা মান খাতির মানুষকে কত সময় মজিয়ে রাখতে পারে। আমি চৌকস হওয়া খুব পছন্দ করি, কিন্তু তা নিজের ভিত্তির উপর দাঁড়িয়ে। ভিত্তি যদি নড়ে যায় তবে মানুষের স্থিতি কোথায়? প্রগতি আছে, স্থিতি নেই। তাকে তো বলে বিকেন্দ্রিক। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে তবে পরিধি যতই বাড়ুক না কেন পথের নিরিখ ঠিক থাকবে, চলাটা উর্মাক গমন হবে না। আমি তো জ্যামিতি ট্যামিতি জানি না, আমার মোটা বুদ্ধিতে যা বুঝি তা এই। ঠাকুর সরোজিনী মার দিকে চেয়ে মিষ্টি মিষ্টি হাসলেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, খোকা তোর খুব নেওয়াটা হয়েছে তাই না? সরোজিনী মা, ও আমার নেওয়াটা চিরকাল, তবে আগে কথা শুনতো না, এখন শোনে। যদি কখনো অবাধ্য হয় একটু মুখটুক ভার করলে আমাকে খুশি করবার জন্য অস্থির হয়ে ওঠে। শয়তান কায়দা জানে এমন, ওর সামনে বেশি সময় গম্ভীর থাকবে কার সাধ্যি? শেষে ঠাকুর, ও তাহলে তোকে কাবিজ করে ফেলেছে? সরোজিনী মা, ও পাগলের কথা কন কেন, ওর কি মাথা ঠিক আছে? শেষে ঠাকুর, ছাওয়াল পাওয়ালের মাথা অনেক সময় ঠিক থাকে, কিন্তু আমরাই ঠিক থাকতে দিই নে। পারিবারিক চালচলন যদি ঠিক না হয় তবে ছাওয়াল পাওয়ালের পরকাল ঝরঝরে হয়ে যায়। ওদের সামনে মা বাপের কখনো ঝগড়া করতে নেই। অনেক বাড়িতে এমন এমন মা বাপ হয়তো ঝগড়াঝাটি করে, তারপর ছেলে হয়তো মায়ের পক্ষ নিয়ে মাকে সহানুভূতি দেখে বাপকে দুটো কড়া কথা শুনিয়ে দেয়। মা যদি সেই সময় রুখে না দাঁড়ায়, উনি আমাকে বকবেন না তো বকবে কে? তোমার এতখানি স্পর্ধা যে আমার সামনে ওকে অশ্রদ্ধামূলক কথা বলো, এখনই ক্ষমা চাও এমনতর বলে, তাহলে কিন্তু একদিন ওই ছেলে মাকেও উল্টে গাঁটে গুজবে। এরপর শেষে ঠাকুর বললেন, একবার তামুক খাইয়ে দাও, উঠে পড়ি, বেলা অনেক হয়ে গেছে। তামাক খেতে খেতে উদাসভাবে করুণ কণ্ঠে বললেন, আজ বিজয়ার দিন। আগে এই দিন কত আনন্দের দিন ছিল। আজ আমাকে সবাই প্রণাম করে, কিন্তু আমার প্রণাম্য যারা, তাদের প্রণাম করে আমি কৃতার্থ হব। তারা সরে গেছেন, তাদের উদ্দেশ্যে প্রণাম করি বটে, কিন্তু মনের মধ্যে যে ফাঁকা, সেই ফাঁকা। শেষে ঠাকুর এইবার নিভৃত নিবাস থেকে বেরিয়েছেন। মাতৃমন্দিরের সামনে কয়েকটা গরু ছাগল অলস মন্থর গতিতে চড়ে বেড়াচ্ছে। পাশ কাটিয়ে যেয়ে মাতৃমন্দিরের বারান্দায় বসলেন। আজ বিজয়ার প্রণাম করবেন বলে বাইরে থেকে রবিদা, বীরেনদা, হীরালালদা, রমনদা
সতীশদা, সুবোধদা, সুরেনদা, সরজিৎদা, শরৎদা, জগৎদা, অভয়দা, গৌরীদা, কেষ্টদা, কালীপদদা, গোকুলদা, বিষ্টুদা, যোগেনদা, লক্ষ্মীদা, পঞ্চুদা, হরেনদা, দিগম্বরদা, তারকাদা, কাশীদা, গুরুদাসদা, জ্ঞানদা, অমূল্যদা, অজিতদা প্রমুখ বহু দাদা বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। শ্রী ঠাকুর এসে বসতেই অনেকে এসে ধীরে ধীরে প্রণাম করে নিচেই বসে পড়লেন। প্রায় প্রত্যেককেই ডেকে ডেকে শ্রী ঠাকুর তাদের নিজেদের আশেপাশে সংবাদ নিতে লাগলেন। এইসবের পর অমূল্যদা জিজ্ঞাসা করলেন, দীক্ষা নিয়ে করণীয়গুলি করতে যদি ভালো না লাগে তখন কি করা যায়? শ্রী ঠাকুর যজনের ভিতর উদ্বুদ্ধ করে তোলে যাজনের পারিপার্শ্বিক সংহত হয়ে ইষ্টে, সেই পারিপার্শ্বিক সর্বপ্রকারে সহায় হয় জীবন চলনার। তাই যজন না করলে ভিতরটা থাকে নিরেট হয়ে, আর যাজন না করলে পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে ওঠে। তাকে বলে নিয়তি। আমরা তখন তাদের খপ্পরে পড়ে যায়, দুর্গতির সীমা থাকে না। তবে সর্বোপরি দরকার ইষ্টভীতি। এই তিনটি স্তম্ভের সঙ্গে যদি নিজেকে বেঁধে রাখো, তবে কোনো ঝড়ঝাপটা বা বন্যা তোমাকে স্থানচ্যুত করতে পারবে না। তবে ভগবানের নাম বিধি কিছু করলে তবে ফল পাবে, না করলে পাবে না, ঝুলে থাকবে। ভালো লাগুক না লাগুক করতে হয়। অনেক রোগের মিচড়ি খেয়েও মিষ্টি লাগে না, তেতো লাগে। খেতে থাকলে আবার ঠিক হয়। বিকালে পূজনীয় খেপুদা, কেষ্টদা, শরৎদা, যতীনদা, সুবোধদা প্রমুখ শ্রী ঠাকুরের কাছে এসে বসলেন নিবিড় নিবাসে। আগামী অষ্টাদশ ঋত্বিক অধিবেশন সম্পর্কে আলোচনা হচ্ছে। দুদিন পরে অর্থাৎ ৪ঠাই কার্তিক বুধবার দ্বাদশী তিথিতে শুরু হবে এই অধিবেশন। খেপুদা বললেন, আমরা ৩ দিন নিজেদের মধ্যে আলোচনা করছি। আমাদের তো শুধু যাজন কাজ চলছে। এখন যদি আমরা নানা জায়গায় কতগুলি প্রতিষ্ঠান ইত্যাদি না করি তাহলে তা আর হয়ে উঠবে না। শ্রী ঠাকুর কেষ্টদাকে লক্ষ্য করে বলতে লাগলেন, খুব সুবর্ণ সুযোগ। এখনই তো আমাদের কাজের খুব স্বর্ণযুগ এসেছে। তবে সব কিছুরই বাস্তব রূপ দেবার সময় এখন আসেনি। নির্ধারণী পরীক্ষায় আপনারা ফেল করেছেন। আপনাদের কৃষি পরিকল্পনার জন্য ততস্বেচ্ছ সংকল্প 250 জন 300 টাকা করে যে এখনো দিতে পারল না, তাতেই বোঝা যাচ্ছে আপনারা বাস্তব কাজের প্রবোধনা দেবার স্তরে এখনো আসেননি, অত দূর তৈরি হননি। 250 জন লোক 300 টাকা করে দেবে, তাই এখন হলো না। এখন অনেকখানি মাকস করা বাকি আছে, যখন আপনারা বাস্তব রূপ দিতে পারবেন। লোকে এনে অনাবাদি জমি চাষযোগ্য করে ফসল বাড়িয়ে যদি প্রয়োজন পীড়িত ক্ষুধা মেটাতে চান, প্রথম চায় এখনই 250 জনের 300 টাকাটা এই যারা এসেছেন এদের মধ্যে হতে এখানে বসে শেষ করা, এবং যারা 300 টাকা করে দিতে পারছে না তাদের মধ্যে যারা চায় তারা 130 সই করতে পারে। এমনতর সই অন্তত 9000 হলে আপনাদের পরিকল্পনা সফল হতে পারে। তার সঙ্গে সঙ্গে কর্মীদের স্থিতি এবং জনসেবার জন্য প্রত্যেক জেলায় অন্তত 700 বিঘা করে জমি সংগ্রহ করুন। আগেই বলেছি, এখনো বলছি, সর্বসাধারণের সেবার জন্য স্বস্তি সেবক কিন্তু সংগ্রহ করা যায়। অবশ্য এর সঙ্গেই সংসৃজন কাজ অর্থাৎ দীক্ষা প্রচণ্ড বেগে করে বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যা প্রচার ও যাজন হচ্ছে তা সকল বিষয়েই করতে হবে। খেপুদা জিজ্ঞাসা করলেন, স্বস্তি সেবকরা কি করবে? শ্রী ঠাকুর, ওদের সর্বপ্রকারে শৃঙ্খলাবদ্ধ করে তুলতে হবে। ওরা কৃষি, শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা সম্বন্ধে কাজ করবে। কেষ্টদা, জেলায় জেলায় আপনি যে 700 বিঘা জমির কথা বললেন সেটা কতদিনের ভিতর বাস্তবায়িত করতে হবে? শ্রী ঠাকুর, এত দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি না করলেই নয়। প্রত্যেকে এইরকম কাজ ও ত্যাগ স্বীকার করলেই যুদ্ধ ঠেকাতে পারি বা না পারি, দাঙ্গা হাঙ্গামা অরাজকতা প্রবৃত্তির হাত থেকে মানুষকে হয়তো উদ্ধার ও রক্ষা করতে পারবো আমরা। যতীনদা, 700 বিঘা জমি বিভিন্ন লপ্তে হলে চলবে? শ্রী ঠাকুর, বিভিন্ন লপ্তেও হতে পারে, তবে খুব ছোট ছোট মেলা টুকরো হওয়া ভালো না। এক প্লটে হলেই সবচেয়ে ভালো হয়। ওর মধ্যে 500 বিঘা থাকলে জেলার কাজ এবং কর্মীদের সংহতির জন্য, আর 200 বিঘা থাকলে ওই জমির যারা চাষ করবে বা অন্যভাবে কাজে লাগাবে তাদের ভরণ পোষণের জন্য। কেষ্টদা, এই টার্মেই করতে হবে। শ্রী ঠাকুর, হ্যাঁ। কেষ্টদা, করবে কারা? শ্রী ঠাকুর, আপনারা। কেষ্টদা, আমার জেলার তত্ত্বাবধায়করা আছেন, অন্য কর্মীরা আছেন। কারা জমি জোগাড় করবেন? এইসব কাজ ঠিকভাবে না করলে হয়তো অনেক লোকসানের পাল্লায় পড়ে যেতে হবে। শ্রী ঠাকুর,
কাজে নামলে হয়তো কোথাও কোথাও ওরকম হতে পারে, কিন্তু আগে ওরকম ভেবে তো লাভ নেই। যতটা পারেন দেখে শুনে সেলামি ছাড়া, এবং লাখেরাজ যদি পান তবে ভালো হয়, নইলে লাখেরাজের মতো ওই ন্যূনতম খাজনা যাতে ওই 700 বিঘা জমি বন্দোবস্ত হয় তার চেষ্টা করতে হবে, আর মানুষ নিযুক্ত করে ওই জমি হতেই টাকা সৃষ্টি করতে হবে। সুভদ্রা যশোহরের 300/400 বিঘা জমি পাচ্ছে, তা নিয়ে কিরকম করে সেই জমি লাভবান করে তুলবে? সেজে ঠাকুর, জমি আগে নেওয়া দরকার, তারপর তাকে লাভজনক করার কথা আসবে। মানুষ লাগাতে হবে, কিছুরই অভাব নেই, শুধু ধ্যান ধারণা করে বিহিত সমাবেশ ও যোগাযোগ করতে হবে, তাকেই বলে সংগঠন। আমাদের চরিত্র যত সংগঠিত হবে আমরা সংগঠনও তত ভালো করে করতে পারবো। সুভদ্রা, যেমন কান্তিদা এক জায়গায় বহু মাহিষ্য ক্ষত্রিয় দীক্ষা দিয়েছিলেন, সেখানে 300/400 বিঘা জমি পাওয়া যেতে পারে। সেই জমি নিয়ে তাদের বললাম যে তোমরা বর্গা চাষ করো, আবার আর 2 জনকে রেখে দিলাম ওই জমি দেখাশোনা করার জন্য। তাদের 25/30 বিঘা জমি দিয়ে দিলাম ভরণ পোষণের জন্য। শেষে ঠাকুর খুশি হয়ে হাসতে হাসতে বললেন, হ্যাঁ ঠিক অমন্তর করেই তো করতে হবে, মাথায় বলে খেলে না। সবাই হাসতে লাগলেন। শেষে ঠাকুর বললেন, আরও একটা কাজ করতে হবে, প্রতিষ্ঠানাদির জন্য বাড়িঘর যদি করতে হয় তাহলে ইট, কাঠ, লোহা, সিমেন্ট, কয়লা ইত্যাদি জোগাড় করতে হবে। ওইসব এলাকায় এই থেকেই লোক পাঠাতে হয়। তারা লোহা, কয়লা বা সিমেন্টের মুখ্য করে যাবে না, যাবে কৃষ্টিবার্তা নিয়ে মানুষের কল্যাণ লিপ্সু হয়ে। মানুষের ভালো করে তাকে ভালোবেসে যদি আপনার করে নেওয়া যায়, তখন তার হাতের মধ্যে যা তা আর অপ্রাপ্য থাকে না। প্রতি বৎসর 20/25 লাখ ইট যাতে কাটা যায়, এতে কয়লার দরকার হবে। প্রয়োজনে অতিরিক্ত ইট বিক্রি করে আবার বাড়িঘর তৈরির অন্যান্য খরচ যথাসম্ভব যোগান দিতে হবে। একে বলে মাছের তেলে মাছ ভাজা। এইভাবে অর্থনৈতিক সামঞ্জস্য করে চলতে পারলে কিছুতেই আটকাবে না। কয়েকটা দল এই কাজে নিয়ে থাকবে। কেষ্টদা, আপনি 6টা ভ্রাম্যমাণ দল ঠিক করতে বলেছিলেন। শেষে ঠাকুর, 6টি যদি হয় তবে 4টে অন্যত্র কাজ চালাতে হবে, আর 2টি শিক্ষক ও ছাত্র মহলে মনোনিবেশ করলেও ছাত্র সমাজ যদি ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও বৈশিষ্ট্যের উপরে দাঁড়ায়, তাহলে তো ভবিষ্যৎ ভারতের সমস্যা অনেকখানি মিটে যায়। শরদ্দা, অনুলোম অসবর্ণ বিবাহ চড়ানো সম্বন্ধে আমরা কি করব? শেষে ঠাকুর, প্রথমে সৎসঙ্গী পরিবারগুলিকে সবর্ণ বিয়ে যাতে ঠিকমতো হয় তার ব্যবস্থা করুন। অবিহিত একটা বিয়েও যেন আর না হতে পারে আপনাদের আওতায়, আর অনুলোমে ধারণা ছিটিয়ে দিতে থাকুন। ক্ষেত্র প্রস্তুত হোক, ব্যক্তিগতভাবে কেউ করতে চায় বিধিমাপক করুক। খেপুদা, স্থানীয় সৎসঙ্গ শাখাগুলি কিভাবে তৈরি হবে? শেষে ঠাকুর, যে পর্যন্ত জমি করা পাকাপাকি শাখা না হয় সেই পর্যন্ত অধিবেশন কেন্দ্র রাখতে হয়। ভ্রাম্যমাণ কেন্দ্র যেমন বাড়িতে বাড়িতে চলে, তাও চলতে পারে। আমার কখনো ইচ্ছা ছিল না, এখনই নাই যে ওই রকম অস্থায়ী শাখা হয়। শরদ্দা, জেলায় জেলায় 700 বিঘা করে জমি হয়ে স্থায়ী শাখা হবে। শেষে ঠাকুর, হাঁ, প্রত্যেক মানুষের আগুন করে ছেড়ে দেওয়া চাই। অন্যান্য টুকটাক কথা পর সবাই উঠে পড়লেন। সন্ধ্যার পর আশ্রমের সামনের দিকে লোক আর ধরে না। অবাল বৃদ্ধ বনিতা অগণিত নরনারী সমবেত হয়েছেন অনেক ঠাকুরকে বছরের এই শুভ দিনটিতে অর্ঘাঞ্জলি সহ প্রণাম করবেন বলে। দক্ষিণ বাদের পূর্ব, দক্ষিণ পশ্চিম এই 2 কোণে পেট্রোম্যাক্স জ্বালিয়ে দেওয়া হয়েছে লোহার থামে। আলোয় ঝলমল করছে সারাটা জায়গা, মুখর হয়ে উঠেছে শান্ত আশ্রম ভূমি। সকলের চোখে আনন্দের বিজলি দীপ্তি, মুখে তাদের প্রীতির পেলবতা, উদ্দালিত প্রাণোচ্ছ্বাসে লীলায়িত তরঙ্গমালা। বিসর্জন হয়ে গেছে খবর পেয়ে শেষে ঠাকুর মাতৃমন্দিরে গিয়ে বিহল আবেগ ও ভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করলেন। হুজুর মহারাজ শ্রীয় পিতৃদেব ও মাতৃদেবীর প্রীতিকৃতির সমক্ষে তারপর এসে মাতৃমন্দির দক্ষিণ দিকে বারান্দায় বসলেন। শেষে বড় মা, খেপুদা, বাদলদা, বড়দা, ছোটদা, সুধাংশুদা, পিসিমা এবং শেষে ঠাকুরের পরিবারের অন্যান্য মায়েরা ও ছেলে মেয়েরা পরপর এসে প্রণাম করে গেলেন। উপস্থিত জনতা দলে দলে পরপর এসে প্রণাম করে বেরিয়ে যেতে লাগলেন। তারপর নিজেদের পরস্পরের মধ্যে প্রণাম ও আলিঙ্গনাদি শুরু হলো। কিশোরীদা একটা ধামাই করে মুড়ি, মুড়কি, খই, বাতাসা ইত্যাদি নিয়ে এসে শেষে ঠাকুরকে দেখিয়ে বাইরে গিয়ে বন্টন করতে লাগলেন। ছেলের দলে সে কি হুটোপুটি! কিশোরীদা লম্বা দাড়ি দুলিয়ে হাস্য মুখে ওদের দৌরাত্ম্য সহ্য করে প্রসাদ বিতরণ করে চললেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।